হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঋগ্বৈদিক যুগের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, ঋগ্বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, এই বিষয়ে আজকে ক্লাসটিতে আলোচনা করব এবং পরবর্তী বৈদিক যুগের কী কী পরিবর্তন হয়েছিল সেটাও আমরা আলোচনা করব। তো আমি আলোচনার সুবিধার্থে আজকে আমরা এই পার্টটাকে দুটো ভাগে ভাগ করেছি। একটা পার্ট ওয়ান, আজকের ক্লাসটা হবে পার্ট ওয়ান অবশ্যই। সেই পার্ট ওয়ানে আমরা আলোচনা করব ঋগ্বৈদিক যুগে আর্যদের কিন্তু অর্থনৈতিক অবস্থা, এবং পরবর্তী পার্টে আলোচনা করব পরবর্তী বৈদিক যুগে আর্যদের কিন্তু অর্থনৈতিক অবস্থা। আমি অলরেডি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম ঋগ্বৈদিক যুগে আর্যদের সামাজিক অবস্থা আলোচনা হয়ে গেছে, পরবর্তী বৈদিক যুগে আর্যদের সামাজিক অবস্থা আলোচনা হয়ে গেছে। আজকে কিন্তু আমরা আলোচনা করব যে ঋগ্বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে, এবং ধাপে ধাপে আমি প্রত্যেকটা বিষয় আলোচনা করছি তোমাদের সঙ্গে। তো তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে দুটো নাম্বার দেওয়া আছে, 7076398606 এবং 6295916282 নাম্বার। এই দুটো নাম্বারে ফোন করে তোমরা বলতে পারো যে স্যার আপনাদের কাছে পড়বো বা আপনাদের সেন্টারে অ্যাডমিশন নেবো। তোমরা এই 999 টাকা পুরো আমাদের কোর্স ফি, এই 999 টাকার বিনিময়ে তোমরা কি পাচ্ছ? মেজর পাচ্ছ, তোমরা মাইনর পাচ্ছ, তোমরা এমডিসি পাচ্ছ, তোমরা ভিএসসি পাচ্ছ, তোমরা এইসি পাচ্ছ এবং তোমরা এসইসি পাচ্ছ। পুরো প্যাকেজ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 999 রুপিসে। তো দেরি না করে, সময় নষ্ট না করে, আর হাতে গোনাগুনতি মাত্র 2 মাস কয়েকটা দিন বাকি পরীক্ষার। তো সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে। চলো শুরু করছি মূল ক্লাসটা। দেখো, ঋগ্বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক অবস্থা আলোচনা করতে হলে আমরা মূলত কয়েকটা পয়েন্টের উপরে ফোকাস করব। সেই পয়েন্টসগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো। জমির মালিকানা, দেন দ্বিতীয় পয়েন্ট কৃষি এবং পশুপালন, এটাকে তুমি ভাগ ভাগ করেও লিখতে পারো, কৃষি আলাদা পশুপালন আলাদা করেও লিখতে পারো। দেন কারিগরি শিল্প, দেন আমরা আসবো বাণিজ্য এবং সর্বশেষ বিনিময় প্রথা। দেখো, জমির মালিকানার কথা যদি বলতে চাই, ঐতিহাসিক রমিলা থাপার একটা কথা বলেছেন, সেটা হচ্ছে ঋগ্বৈদিক যুগে কিন্তু আমরা দেখতে পাই যে প্রথম দিকে কিন্তু জমির মালিকানা সমগ্র গ্রামের ওপরে ন্যস্ত ছিল। তাহলে ঋগ্বৈদিক যে জমির মালিকানা কি ছিল, মনে করো এই একটা জমির মালিকানা কি সমগ্র গ্রামের ওপরে কিন্তু প্রথম অবস্থায় ন্যস্ত ছিল। কিন্তু পরবর্তীকালে যদি আমরা লক্ষ্য করি, তাহলে পরবর্তীকালে উপজাতি সংগঠনগুলো যে রয়েছে সেই সংগঠনগুলোর ক্ষমতা ক্রমশ দুর্বল হয়ে পড়লে, বা এই উপজাতি গোষ্ঠীগুলো বা গ্রামের যে সম্প্রদায় আছে সেই সম্প্রদায় গোষ্ঠীগুলো যদি যখন আর কি ধীরে ধীরে কি হলো, তারা দুর্বল হয়ে যেতে শুরু করলো, তখন কিন্তু কি হলো বলতো, তখন কিন্তু পরিবারের কাছে কিন্তু সম্পত্তির অধিকারটা চলে আসলো এবং পরিবারগুলোর মধ্যেই কিন্তু পরবর্তীকালে সম্পদটা বন্টন হতে শুরু করেছিল, এবং ফলে জমিতে কিন্তু একটা সময় পরে ব্যক্তিগত মালিকানার উদ্ভব হয়। তাহলে আমরা ঋগ্বৈদিক যুগে কি দেখলাম? প্রথম অবস্থায় কি হচ্ছে, রমিলা থাপার বলেছে যে জমির মালিকানা ছিল গ্রামীণ সম্প্রদায়ের ওপর, কিন্তু পরবর্তীকালে গ্রামীণ সম্প্রদায়ের থেকে যখন গ্রামীণ সম্প্রদায়গুলো দুর্বল হয়ে যেতে শুরু করেছিল, তখন কিন্তু পরিবারের ওপরে এই ক্ষমতাটা ন্যস্ত হয়েছিল, এবং পরবর্তীকালে কিন্তু ব্যক্তি মালিকানার উদ্ভব ঘটেছিল এই সম্পদকে কেন্দ্র করে। তাহলে জমির মালিকানা কে ছিল? ব্যক্তি ছিল, কোনো ব্যক্তিবর্গ। তাহলে ঋগ্বৈদিক যে জমির মালিকানা কি হয়েছিল? কোনো ব্যক্তির ওপর কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এবার পরবর্তী পয়েন্টস আমরা চলে আসবো, কৃষি এবং পশুপালন। দেখো, ঋগ্বৈদিক যুগের কথা যদি বলি, ঋগ্বৈদিক যুগে অর্থনীতির কিন্তু মূল দুটি ভিত্তি ছিল, এক ছিল কৃষিকাজ এবং আরেক ছিল পশুপালন। তাহলে ঋগ্বৈদিক যুগে অর্থনীতির মূল ভিত্তি কি ছিল? এক ছিল কৃষিকাজ এবং আরেক ছিল পশুপালন। এই দুটো বিষয় কিন্তু মেইন জিনিস। তাহলে কৃষি এবং পশুপালন এটা কি ছিল? অর্থনীতির মূল ভিত্তি বলতে পারো। অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি এবং পশুপালন। এবং ঋগ্বেদে লাঙলের ব্যবহার আমরা দেখতে পাই, এবং এই লাঙল দিয়ে কি করা হতো? লাঙল চালানো হতো জমিতে মাটি জাস্ট উর্বর করতে বা মাটি খুঁড়তে গেলে ব্যবহার করা হতো। হ্যাঁ, তার বীজ বপন করার ক্ষেত্রে কাস্তে দিয়ে ফসল কাটা হতো, শস্য মাড়াইয়ের কথা আমরা জানতে পারি, ফসল গোলাজাত করার কথা জানতে পারি, এগুলো কিন্তু ঋগ্বেদে উল্লেখ আছে। হ্যাঁ, এছাড়া জমিতে জলসেচ এবং সার প্রয়োগের কথা আমরা জানতে পারি, এবং উৎপন্ন ফসলের মধ্যে কোন কোন বিষয় ছিল? জব এবং ধানই কিন্তু প্রধান ছিল ঋগ্বৈদিক যুগে। যে ফসল উৎপাদন হতো তার মধ্যে গম এবং জব এবং কি বললাম, ধান, এই দুটোই কিন্তু ছিল মূল। এছাড়া পালিত পশুর মধ্যে প্রধান ছিল গরু, এবং গো সম্পদ বৃদ্ধির জন্য আর্যরা কিন্তু সবসময় প্রার্থনা করতো যেন তাদের গো
সম্পদ বৃদ্ধি পায়, কারণ গরুই ছিল তাদের সম্পত্তির মূল বিষয়। কারণ আমি গোধন পড়িয়েছি তোমাদের, তারপরে হচ্ছে গাভিষ্টি পড়িয়েছি, সেখানে আমরা দেখছি গরুকে নিয়ে কখনো কখনো যুদ্ধ লেগে যেত 8 জনগোষ্ঠীর মধ্যে। হ্যাঁ, সেই বিষয়টা আমরা লক্ষ্য করতে পারি। তাহলে সবসময় তারা কিন্তু গো সম্পদ বৃদ্ধি করার কথা চিন্তা করতো। এবং আমরা যদি দেখি কৃষি মানে শুধু কৃষিকাজ বা খাদ্যের জন্যই নয়, হ্যাঁ, মানে মূল্যের একক বিনিময়ের জন্যও কিন্তু আমরা দেখি পশুপালন মানুষ করত, এবং বিশেষ করে গরু মানে প্রতিপালনটা মানুষ বেশি পরিমাণে করত, তার কারণ গরুই কিন্তু ছিল বিনিময়ের প্রধান মাধ্যম। এছাড়া শস্য এবং পশুখাদ্য বহনের জন্য কিন্তু ঘোড়ারও ব্যবহার কিন্তু ঋগ্বৈদিক যুগে আমরা লক্ষ্য করতে পারি। এবার আসবো আমরা কারিগরি শিল্পের প্রসঙ্গে চলে আসবো। নেক্সট পয়েন্ট যেটা তোমরা দেখতে পাচ্ছ বোর্ডের মধ্যে, কারিগরি শিল্পের প্রসঙ্গ আছে। এবার এই কারিগরি শিল্পের কথা যদি আমরা বলতে চাই, কৃষি এবং পশুপালনের সঙ্গে সঙ্গে কিন্তু কারিগরি শিল্পও কিন্তু যথেষ্ট গুরুত্ব ছিল, বা কারিগরি শিল্পেরও কিন্তু প্রসার ঘটেছিল এই যুগে। এই যুগে বিশেষ করে বয়ন শিল্পের কথা তুমি বলতে পারো, এবং পশমজাত শিল্পের কথাও কিন্তু আমরা বলতে পারি ঋগ্বৈদিক যুগে খুব জনপ্রিয় ছিল। এছাড়া যুদ্ধে রথ ব্যবহৃত হওয়ার জন্য রথ নির্মাণ করা হতো। রথ নির্মাণ শিল্পও কিন্তু কারিগররা রথ বানাতো। হ্যাঁ, যুদ্ধে রথের ব্যবহার যেহেতু হতো সেহেতু কারিগররা কিন্তু রথ বানাতো, এটাও আমরা দেখতে পাই। এবং রথের গুরুত্বটা বৃদ্ধি পেয়েছিল। এবং ধাতু শিল্পী যারা ছিল তারা কিন্তু ব্রোঞ্জ এবং তামা দিয়ে বিভিন্ন যন্ত্র, বিভিন্ন উপকরণ, হ্যাঁ, এই সমস্ত জিনিস এবং অস্ত্রও কিন্তু বানাতো। এবং মৃৎশিল্পেরও কিন্তু এই সময় প্রচলন ছিল। মৃৎশিল্পীরা কিন্তু বিভিন্ন ধরনের মৃৎপাত্র নির্মাণ করতো। ঋগ্বেদে কিন্তু আমরা এর উল্লেখ কিন্তু পাই। এবার চলে আসবো আমরা নেক্সট পয়েন্ট যেটা আছে, সেটা আমরা বাণিজ্য এখানে দেখতে পাচ্ছি। বাণিজ্য বলে আমাদের 4 নম্বর পয়েন্ট আছে বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য যেমন হতো জলপথে এবং স্থলপথে, ঠিক একইভাবে ঋগ্বৈদিক যুগে আমরা কিন্তু বৈদেশিক বাণিজ্যও কিন্তু আমরা লক্ষ্য করি। কিন্তু ঋগ্বেদে স্পষ্টভাবে এমনভাবে কিছু বলা হয়নি যে বৈদেশিক বাণিজ্য মানে উদ্ভব ছিল। মানে কারণ কি, এখানে আমরা কোনো বৈদেশিক মুদ্রা সেভাবে আমরা পাইনি, যার থেকে আমরা মানে অনুমান করতে পারবো যে ঋগ্বৈদিক যুগে কোনো বৈদেশিক বাণিজ্য প্রচলিত ছিল। হতেই পারে, দেখো একটা জিনিস কি, যে মানুষ কিন্তু প্রতিটা দেশেই যেমন অভ্যন্তরীণ বাণিজ্য করে থাকে তেমন বৈদেশিক বাণিজ্যও করে থাকে। সেহেতু আমরা এই দিক থেকে বিচার করলে আমরা দেখতে পারি যে আর্যরা তো অভ্যন্তরীণ বাণিজ্য করতেই করতো, কিন্তু তারপরেও কিন্তু বৈদেশিক বাণিজ্য কিন্তু মেবি বিভিন্ন সাগর এলাকা বা উপসাগরীয় এলাকাগুলোতে কিন্তু হতো, এটা বলা যায়। কিন্তু বিষয়টা কিন্তু পুরোপুরি স্পষ্ট নয়। ক্লিয়ার? এবার আমরা চলে আসবো বিনিময় প্রথা। নেক্সট যে পয়েন্টটা আছে বিনিময় প্রথার প্রসঙ্গে চলে আসবো। বিনিময় প্রথার কথা বলতে গেলে ঋগ্বৈদিক যুগে বিনিময় প্রথা খুব জনপ্রিয় ছিল। তার কারণ এখানে কিন্তু যে মুদ্রা, সেই মুদ্রার মুদ্রার মাধ্যমে কিন্তু বিনিময়টা চলতো না। চলতো কি, কোনো মনে করো শস্যর বিনিময়ে চলতো, কোনো পশুর বিনিময়ে কিন্তু চলতো, মানে জিনিসের পরিবর্তে জিনিস কিন্তু আদান প্রদান বা বিনিময় চলতো। আচ্ছা, এছাড়া আমরা এক ধরনের মুদ্রার এখানে উল্লেখ পাই, সেটা হচ্ছে নিষ্ক। এই নিষ্ক নামক স্বর্ণ মুদ্রার প্রচলন কিন্তু ছিল, এবং গরুকেও কিন্তু বিনিময়ের মাধ্যম রূপে ঋগ্বৈদিক আর্যরা কিন্তু ব্যবহার করত। কারণ আমরা দেখি যে যুদ্ধে তোমার হচ্ছে পশু লুণ্ঠন করা হতো, অনেক সময় হচ্ছে পশুকে নিয়ে যুদ্ধও লেগে যেত, বিশেষ করে গরুকে নিয়ে। তো এইভাবে করে আমরা দেখতে পাই যে মানে ঋগ্বৈদিক যুগে মানুষের জীবনযাত্রায় কিন্তু বিনিময় প্রথা যে ছিল, সেই বিনিময় প্রথার কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবদান ছিল। তো স্টুডেন্টস, আশা করি আজকে তোমাদের যে ক্লাসটা আমি আলোচনা করলাম সেটা হচ্ছে ঋগ্বৈদিক যুগের অর্থনৈতিক অবস্থা। ঋগ্বৈদিক যুগের অর্থনৈতিক অবস্থা মূলত এই 5টা পয়েন্টের উপর আমরা বেস করে পড়বো, এবং পরবর্তী নেক্সট ক্লাসে কিন্তু আমরা দেখবো যে পরবর্তী বৈদিক যুগে আর্যদের যে অর্থনৈতিক অবস্থা, সেই অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে পড়বো, এবং সেই পরবর্তী ক্লাসে আমরা ডিটেলসে জানবো পরবর্তী বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক অবস্থাটা কেমন ছিল। তো স্টুডেন্টস, আজকের ক্লাসটা এতটুকুই। ভিডিওটি শেষ করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, আমাদের বিভিন্ন বিষয়ের উপরে মেজর সাবজেক্ট কিন্তু এখানে পড়ানো হচ্ছে, এবং তার সাথে সাথে শুধু মেজরই নয়, এমডিসি, এইসি, ভিএসি প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমাদের টিচাররা পড়াচ্ছেন তোমাদেরকে। তো তোমরা সময় নষ্ট না করে আজই আমাদের সেন্টারে অ্যাডমিশনটা নিয়ে নাও, যেন তোমাদের কিন্তু কোনো অসুবিধা নোটস পেতে না হয় এবং পরীক্ষাতে কোনো অসুবিধা না হয়। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।